সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিক্ষা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া। প্রধান নির্বাচন কমিশনার হলেন সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। নতুন 4 কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি। আদালত কর্তৃক বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে অটোরিকশা চালকদের বিক্ষোভ। সেনাবাহিনীর হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক। এবং বিচারের শুদ্ধতা রক্ষায় ট্রাইব্যুনালে হবে না রাজনৈতিক দলের বিচার, জানালেন আইন উপদেষ্টা। অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে থাকছে আপিলের বিধান। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলদাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। নতুন দেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা করেছি। এ সময় মুক্তিযুদ্ধে যুদ্ধরত সকল বাহিনীকে বাংলাদেশ ফোর্সেস নামে সাংগঠনিক রূপ দেওয়ার হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও 3 বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার সকাল 8:15টার দিকে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় তাকে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। একই সাথে বিউগালের করুণ সুরে বেজে ওঠে শিখা অনির্বাণ চত্বর জুড়ে। প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে সশস্ত্র বাহিনীর আয়োজনে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, নতুন দেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। 5 আগস্ট 2024 সালে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, আমরা কেউ কারো শত্রু হব না, কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না। তিনি আরো বলেন, বৈষম্যহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসে রাষ্ট্র যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল, সরকার তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন এই দেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয়। এছাড়া মুক্তিযুদ্ধে যুদ্ধরত সকল বাহিনীকে বাংলাদেশ ফোর্সেস নামে সাংগঠনিক রূপ দেওয়া হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ আমি খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সান্নিধ্যে আসার সুযোগ পেয়ে গর্বিত ও অনুপ্রাণিত। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে দীর্ঘ 1 যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। অনুষ্ঠানের ফাঁকে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বেশ কিছুক্ষণ তাদের আলাপ করতে দেখা যায়। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার মাধ্যমে 2018 সালের পর প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নিলেন বিএনপির চেয়ারপারসন। এছাড়া 2018 সালে কারাবন্দী হওয়ার আগে ওই বছরের 5 ফেব্রুয়ারি খালেদা জিয়ার সিলেট সফর তার প্রকাশ্যে কোনো কর্মসূচি ছিল। তারও আগে সর্বশেষ 2012 সালে সেনাকুঞ্জে এসেছিলেন তিনি। 2013 সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাৎকালে তিনি
এই আহ্বান জানান। গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচন দেয়া হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য ট্রেন ইতোমধ্যেই প্রথম স্টেশন ছেড়েছে এবং একটি নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করবে। তিনি আরও বলেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। এছাড়া ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের ফলে যে অভূতপূর্ব পরিবর্তনের সূচনা হয়েছে তা প্রত্যক্ষ করতে শীর্ষ রিপাবলিকান সিনেটর এবং কংগ্রেস সদস্যদের বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানাবেন বলে জানান প্রধান উপদেষ্টা। সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়েছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপনে সিইসি ও অপর 4 ইসি নিয়োগ দেওয়া হয়। নির্বাচন কমিশনার হিসেবে সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুল রহমানের মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিনা আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নিয়োগ পেয়েছেন। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে চালকেরা। সকালে রাজধানীর আগারগাঁও, রামপুরা, মিরপুর সহ মহাখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় মহাখালীতে রেল লাইনের ওপরে রিকশা রেখে ও লাইনের ওপরে বসে বিক্ষোভ করতে থাকেন রিকশা চালকরা। এতে ঢাকার সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সড়কে দেখা যায় তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মাঠে নামে। এই সময় বিভিন্ন স্থানে ব্যাটারি চালিত রিকশা চালকের আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরে সেনাবাহিনীর ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। দুপুরের পর আবারও যান চলাচল স্বাভাবিক হয়। বিচারের শুদ্ধতার জন্য ট্রাইব্যুনালের অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে সীমাবদ্ধ ক্ষেত্রে আপিলের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে এসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, বিচারের শুদ্ধতার জন্য রাজনৈতিক দলের বিচারের ইস্যু আনা উচিত নয়। এই যে মৃত্যুর রিপোর্টে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরিদর্শন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ 2024 অনুমোদনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বিচারের শুদ্ধতার জন্য কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান ট্রাইব্যুনাল অধ্যাদেশে রাখা হয়নি। সবাই মিলে চিন্তা করেছে যে এই বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। দেশের যখন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে সেই অবস্থায় তিনি এমন ভূমিকা রেখেছেন অ্যাজিব তিনি একটি দলের নেতা, সরকারি কর্মকর্তা হিসেবে মানে ল অফিসার হিসেবে তিনি বক্তব্য রেখেছেন এরকম মনে হয় না। আরেক ব্রিফিংয়ে আইনজীবী জেরাই পান্না জানান, জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় সুযোগ হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান তিনি। এখনো যে মামলা কমছে আমি দৃশ্যমান আমার কাছে না, মামলা চলছে গণহারে এবং একই স্ক্রিপ্ট চক্ষু নষ্ট হয়ে গেছে, পা নষ্ট হয়ে গেছে অথবা মারা গেছে একজন, গুলি লাগছে একটা, কিন্তু এর পেছনে শতাধিক 200, 300, 500 লোক ইনভলভ। ইয়েস, যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করবে। এইচএ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভুটান বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসেলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বিস্তারিত মঞ্জুলা নামের রিপোর্টে। সকাল 11টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসেলের সঙ্গে এই বৈঠক শুরু হয়।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীতে ভুটানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আমাদের সবসময় ভালো ছিল ভুটানের সাথে। সামনের দিকে আমরা আলোচনা করেছি, সামনের দিকে ভুটান বাংলাদেশের মধ্যে এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এটাকে আরো বড় পরিসরে নিয়ে যেতে চাই আগামী দিনে। ভুটানের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট উৎপাদনের সক্ষমতা আছে প্রায় 30,000 মেগাওয়াটের বলেও জানান তিনি। ভুটান থেকে ওনারা প্রস্তাব করেছেন আগামী দিনে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বাংলাদেশে রপ্তানি করার সুযোগ আছে, ওনারা সেদিকে নজর দেবেন। আমরাও বলেছি আমরা একসাথে কাজ করার এখানে সুযোগ আছে, কারণ ভুটানের হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের সক্ষমতা আছে প্রায় 30,000 মেগাওয়াটের মতো। ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনায় ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক বিষয়টি বড় পরিসরে নিয়ে যেতে চাই, তাই এখানে একসঙ্গে কাজ করার সুযোগও আছে বলে জানান আমির খুসরু মাহমুদ চৌধুরী। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশে আর কোনোদিন নাস্তিত্ববাদীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। তিনি আরো বলেন, অচিরে নির্বাচনের ব্যবস্থা করা হবে, বিশেষ করে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে সরকার বদ্ধপরিকর। বাংলাদেশে আর স্বৈরাচারের স্থান হবে না উল্লেখ করে তিনি বলেন, আগামীতে হকের পথে রাষ্ট্র পরিচালিত হবে। এক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান খান কিরণ এর বিচারের দাবিতে পুবাইল থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃত্বে ঝাড়ু মিছিল হয়েছে। এতে উপস্থিত ছিলেন পুবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সরকার, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন সরকার ও আরিফ হোসেন ভূঁইয়া সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। রূপগঞ্জের সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদকে হত্যা চেষ্টায় সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মানববন্ধনে এলাকাবাসী জানায়, সংবাদ প্রকাশের জের ধরে ইয়াসিন ও তার লোকজন সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের উপরে সন্ত্রাসী হামলা চালায়। এই ঘটনায় থানায় মামলা হলেও সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। 2024 সালের ভয়াবহ বন্যায় কুমিল্লার 14 গ্রাম উপজেলার গুণবতীতে বিশেষ ভূমিকা পালন করেছে তরুণ ও যুব সমাজ। এই কার্যক্রমের নেতৃত্ব দিয়েছে মানবিক চিকিৎসক ডাক্তার মঞ্জুর আহমেদ সাকি। বন্যা কবলিতদের উদ্ধার এবং ত্রাণ সরবরাহ সহ সকল কাজে ডাক্তার সাকি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। বন্যা পরবর্তীতেও ডাক্তার মঞ্জুর আহমেদ সাকি তার বন্ধুদের নিয়ে এসএসসি 2006 ব্যাচের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর উপহার দেন। ডাক্তার মঞ্জুর আহমেদ সাকি বলেন, দীর্ঘ 10 বছর ধরে প্রতি মাসের প্রথম শুক্রবার বিনামূল্যে রোগী দেখাসহ নিয়মিত অসহায় ও প্রান্তিক মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। সম্প্রতি তার নেতৃত্বে গুণবতী হাই স্কুল মাঠ সংস্কার কাজ শুরু হয়েছে এবং গুণবতী মিনি স্টেডিয়াম বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন তিনি।